দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। আর শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনাম। মিয়ানমারে 4 বছর পর জরুরি অবস্থা তুলে নিচ্ছে জান্তা সরকার, ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা। এবং গাজায় সহায়তা নিতে যাওয়া আরও 111 ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা, 24 ঘন্টায় অনাহারে মৃত্যু 7 জনের। এবার পুরো খবর। মিয়ানমারে 4 বছর পর তুলে নেওয়া হচ্ছে জরুরি অবস্থা। ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিল জান্তা সরকার। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে। এখনও নির্দিষ্ট তারিখ না জানালেও গঠন করা হয়েছে 11 সদস্যের নির্বাচন কমিশন। এসেছে 30 সদস্যের কেন্দ্রীয় সরকারের ঘোষণা, যার প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে নিউ সাউকে। এই সময়কালে কমান্ডার ইন চিফ এবং অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন সামরিক প্রধান মিন অং হ্লাইং। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে জান্তা সরকার। গ্রেপ্তার করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী অং সান সুচিকে। গত 24 ঘন্টায় সহায়তা নিতে গিয়ে গাজায় প্রাণ গেছে 111 জনের, যাদের মধ্যে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেছে 91 জনের। একই সময় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আহত হয়েছেন 820 ফিলিস্তিনি। এছাড়া অনাহারে ঝরেছে আরও 7 ফিলিস্তিনির প্রাণ। এ পর্যন্ত খাবারের অভাবে 1.5 শতাধিক মৃত্যু দেখল গাজাবাসী। 2023 সালে শুরু হওয়া জায়নবাদীদের এই আগ্রাসনে 60,000 ছাড়ালো প্রাণহানি, আহত 1,46,000-এর বেশি। এদিকে ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনা রয়েছে কানাডার। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, সেপ্টেম্বরে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। দর্শক, যেমনটি বলছিলাম যে ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনা রয়েছে কানাডার। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, সেপ্টেম্বরেই তাদের এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসতে পারে। এদিকে গাজায় একদিনে আরও 86 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে কমপক্ষে 71 জন নিহত হয়েছেন ত্রাণ আনতে গিয়ে। ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনায় যুক্ত হল কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, বর্তমান বাস্তবতায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বাইরে আর কোনো পথ খোলা নেই। বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অটোয়া। তবে এই স্বীকৃতি শর্তহীন নয়। কানাডা বলছে, স্বীকৃতির বিষয়টি নির্ভর করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংস্কার প্রতিশ্রুতির ওপর। 2026 সালের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের শর্ত কার্নির হুঁশিয়ারি দেন, ফিলিস্তিন রাষ্ট্র কিংবা নির্বাচনে স্থান দেয়া যাবে না হামাসকে। একের পর এক প্রভাবশালী দেশ পাশে দাঁড়াচ্ছে ফিলিস্তিনের। তাই প্রশ্ন উঠতে পারে, কতটা গুরুত্বপূর্ণ হঠাৎ এই স্বীকৃতির উপলব্ধি। আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক মিশন, ক্রীড়া দলে অংশগ্রহণ, এমনকি অলিম্পিকেও দল পাঠায় ফিলিস্তিন। তবে তাদের নেই আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমান্ত, নেই পূর্ণ নিয়ন্ত্রণ, নেই নিজস্ব সেনাবাহিনী। তাই ফিলিস্তিন অনেকটা কাগুজের রাষ্ট্র হয়ে আছে। 1917 সালের বেলফোর্ড ঘোষণায় ইহুদিদের জন্য একটি ভূখণ্ডের কথা বলা হয়। একই সাথে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার নির্দেশনাও ছিল সনদে। কিন্তু ইতিহাস বলছে, সেই প্রতিশ্রুতি ছিল অপূর্ণ। আজও ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পথ রয়ে গেছে অসমাপ্ত। বেআইনি হলেও দখলের জাল বিছিয়ে চলেছে জায়নবাদীরা। 1967 সালের আগে যে সীমান্ত ছিল, তার উপর ভিত্তি করে ফিলিস্তিন গঠনের দাবি প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে স্বীকৃতি যতটা বাস্তব নয়, তার চেয়ে অনেক বেশি প্রতীকী। তবে সেই প্রতীকেই লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি। এখন পর্যন্ত জাতিসংঘের 193 সদস্যের দেশের মধ্যে 147টি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসেবে। জাতিসংঘে তাদের রয়েছে পার্মানেন্ট অবজারভার স্টেট মর্যাদা, অর্থাৎ ভোটাধিকার না থাকলেও অধিকার আছে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের। যদি ফ্রান্স এবং যুক্তরাজ্য ঘোষণা বাস্তবায়ন করে, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের মধ্যে 4টি থাকবে ফিলিস্তিনের পক্ষে।
ইসরায়েলের একমাত্র মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র রয়ে যাবে একা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের উপর 15% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দুপক্ষের বৈঠকের পূর্ব ঘোষিত বৈঠকের পর 25% থেকে কমানো হয় এই শুল্ক। বিনিময়ে যুক্তরাষ্ট্রের $350 বিলিয়ন বিনিয়োগ এবং $450 বিলিয়ন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে সিওল। একই দিনে ব্রাজিলের উপর 50% শুল্কের ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর 25%-এর পরিবর্তে 15% আমদানি শুল্ক আরোপ করা হবে বলে জানানো হয়েছে। চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের $350 বিলিয়ন বিনিয়োগ করবে এবং $100 বিলিয়ন এলএনজি সহ অন্যান্য জ্বালানি পণ্য কিনবে। এই বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে $150 বিলিয়ন জাহাজ নির্মাণে এবং $200 বিলিয়ন সেমিকন্ডাক্টর, নিউক্লিয়ার পাওয়ার ব্যাটারি ও বায়োলজিক্স খাত। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক এবং কৃষিপণ্য আমদানি করবে এবং সেগুলোর উপর কোনো আমদানি শুল্ক আরোপ করবে না। তবে আগের মতো শুল্ক থাকবে স্টিল, অ্যালুমিনিয়াম ও কপারে, আর চাল ও গরুর মাংসের বাজার উন্মুক্ত করবে না সিউল। দক্ষিণ কোরিয়া জানায় এই চুক্তি দেশটির জন্য বড় সাফল্য, যাতে দূর হয়েছে রপ্তানি অনিশ্চয়তা। একই দিনে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ব্রাজিলের পণ্যের ওপর 50% হারে শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন জানায় এই পদক্ষেপ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ওপর রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে একটি পাল্টা ব্যবস্থা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরান থেকে জ্বালানি কেনার অভিযোগে ভারতের 6 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সবচেয়ে বেশি $84 মিলিয়ন পণ্য আমদানি করেছে আলকেমিক্যাল সলিউশন। এরপরে রয়েছে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল, জুপিটার ডাই কেমিক্যালস, রামনিকলাল, পারসিস্টেন্ট পেট্রোকেম এবং কাঞ্চন পলিমার্সের নাম। নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে এই 6 প্রতিষ্ঠানের সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। বুধবার ভারত ছাড়াও বিভিন্ন দেশের মোট 20টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্র বলছে শাস্তি নয়, সাবধান করতে এমন পদক্ষেপ। কুয়েতের পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যাপটেকে কর্মরত 130 বাংলাদেশিকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে। জানা গেছে 4 মাস ধরে বেতন না পাওয়ায় ধর্মঘটে নামলেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। দূতাবাসের কর্মকর্তাদের কোম্পানির মালিক জানান, তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে আত্মগোপন করেছেন। মালিকপক্ষ 1 মাসের বেতন পরিশোধ করে বাকি বেতন 3 কিস্তিতে দেওয়ার প্রস্তাব দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে রাষ্ট্রদূত জানান, কোম্পানির সঙ্গে পূর্বেও বেতন সংক্রান্ত বিরোধ দেখা দিলে 2024 সালের নভেম্বরে দূতাবাসের হস্তক্ষেপে তা সমাধান হয়। তবে এবার শ্রমিকেরা দূতাবাসের দ্বারস্থ না হয়ে অন্য ব্যবস্থা নেয়ার কারণে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবারও স্বাগত ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশেষ ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প, অথচ নেই কোনো প্রাণহানি, নেই সুনামির বড় কোনো প্রভাব। কিভাবে 8.8 মাত্রার ভূমিকম্পের ধাক্কা সহজে সামলে নিল অঞ্চলগুলো? কেনই বা সৃষ্টি হয় এসব মেগা থ্রাস্ট ভূমিকম্প? সে প্রশ্নের উত্তর খুঁজেছেন আশ্বাস চৌধুরী। রিক্টার স্কেলে 8.8 মাত্রার ভূমিকম্প বুধবার আঘাত হানে রাশিয়ার পূর্বাঞ্চলে, যা ছিল এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজে ওঠে সুনামি সতর্কতার সাইরেন। সুনামির প্রভাবে উপকূলে আছড়ে পড়ে সমুদ্রের প্রবল ঢেউ, তৈরি হয় আতঙ্ক। কিন্তু এর প্রভাবে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও 2004 সালে ভারত মহাসাগরের ভয়াবহ সুনামি কিংবা 2011 সালে জাপানের তাণ্ডবের পুনরাবৃত্তি হয়নি।
প্রশ্ন, এত প্রবল মাত্রার ভূমিকম্পের পরও কিভাবে ক্ষতির পরিমাণ কমাতে পারল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল? এর উত্তরটা লুকিয়ে আছে এই অঞ্চলের ভূমির গঠনের উপর। বুধবারের ভূমিকম্পটি আঘাত হানে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে। অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা প্যাসিফিক রিং অফ ফায়ারের অংশ। এই অঞ্চলের উপকূলের কাছেই প্রশান্ত মহাসাগরীয় প্লেট প্রতি বছর প্রায় ৮ সেন্টিমিটার করে উত্তর পশ্চিমে সরে যায়। খালি চোখে এটি ধীরে হলেও ভূতাত্ত্বিক দৃষ্টি করে অত্যন্ত দ্রুত, যার মধ্যে একটি প্লেট ছোট কিন্তু কম ঘনত্বের ওখোৎস মাইক্রোপ্লেটের ভেতরে, যেটি গেঁথে যেতে চায়। ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশে হঠাৎ করে পরিবর্তন ঘটে, ফলে তৈরি হয় সুনামি। গভীর সমুদ্রে এই ঢেউগুলো ঘন্টায় ৮০০ কিলোমিটার গতিতে ছুটে চলে, যা একটি যাত্রীবাহী বিমানের গতির সমান। রাশিয়ার পূর্বাঞ্চলে এবারে যে সুনামি দেখা গেছে তার উচ্চতা মাত্র ৪ মিটার, যা ২০০৪ সালের ভারত মহাসাগরের ৩০ মিটার কিংবা ২০১১ সালে জাপানের ৪০ মিটারের সুনামি তুলনায় ঢের কম। বিশেষজ্ঞরা বলছে, সমুদ্রের তলদেশের গঠন এবং উপকূলের গড়নও বড় ভূমিকা রাখে ঢেউয়ের উচ্চতা ও আঘাত নির্ধারণে। ফলে এবারে অনেকটাই ছোট ছিল সুনামির আকার। তবে শুধুমাত্র ভূ-প্রাকৃতিক গঠনই নয়, জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আধুনিক সতর্কবার্তা ব্যবস্থা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে রয়েছে কার্যকর সুনামি সতর্কতা কেন্দ্র, যার কারণে মানুষের কাছে দ্রুত পৌঁছেছে সতর্কতা জারির বার্তা। তবে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের জিওফিজিক্যাল সার্ভে বিভাগ জানাচ্ছে, প্রবল ভূমিকম্পের পর আফটার শক বা পরাঘাত হতে পারে, যা আগামী ১ মাস পর্যন্ত চলমান থাকবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব যুব শান্তি সম্মেলন। শান্তির জন্য একসাথে, এই প্রতিপাদ্যকে কেন্দ্র করেই মতবিনিময় অনুষ্ঠানে জড়ো হয়েছিল দেশ বিদেশের ৩,০০০-এরও বেশি তরুণ। প্রতিনিধিরা বিশ্বব্যাপী তরুণদেরকে সংলাপ এবং মতবিনিময়ের মাধ্যমে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি যৌথভাবে মোকাবিলা করার এবং বিশ্ব শান্তি প্রচারের আহ্বান জানিয়েছেন। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া বিশ্ব যুব শান্তি সম্মেলনে যোগদানকারী চীনা এবং আন্তর্জাতিক তরুণ প্রতিনিধিরা সংলাপ এবং মতবিনিময়ের মাধ্যমে বিশ্বব্যাপী চলা চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করার এবং বিশ্ব শান্তি প্রচারের আহ্বান জানিয়েছেন। চীনা আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে দেশ বিদেশের ৩,০০০-এর বেশি তরুণ শান্তির জন্য একসাথে, এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে মতবিনিময়ের জন্য অনুষ্ঠানে হাজির হয়েছিল। আমাদের সম্পূর্ণরূপে সচেতন থাকতে হবে যেন শান্তি কঠিনভাবে অর্জন করা যায়। আজকের বিশ্বে এখনও কিছু অশান্তিপূর্ণ এবং অস্থিতিশীল অবস্থা রয়েছে। তাই বিশ্বজুড়ে শান্তিপ্রিয় তরুণদের জন্য বোঝাপড়া বৃদ্ধি, ধারণা বিনিময় এবং বন্ধুত্ব গড়ে তোলার জন্য একত্রিত হওয়া সবচেয়ে প্রয়োজন। বিশ্বের এই সমস্ত দেশ সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তরুণ হিসেবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো সংলাপকে সহজতর করা। এই অনুষ্ঠানে বিশ্ব যুব শান্তি উদ্যোগও জারি করা হয়েছে, যেখানে তরুণদের বিশ্ব শান্তির অভিভাবক, সভ্যতার মধ্যে বিনিময়, সহযোগিতার ইচ্ছা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং সামাজিক কল্যাণের জন্য প্রযুক্তির প্রবর্তক হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। আমরা যে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে যাচ্ছি তার উত্তর দেওয়ার জন্য তরুণদের বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্ব বোঝা। আমাদের যা করতে হবে তা হলো প্রথমে যোগাযোগ তৈরি করার চেষ্টা করা, কারণ কেবল চ্যালেঞ্জগুলি বোঝা গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক বিনিময়ের সুবিধা এবং সুযোগগুলি অর্জন করা গুরুত্বপূর্ণ। এখন এত ভুল তথ্যের যুগ এবং আমাদের একমাত্র আসল সত্য হলো সরাসরি দেখা। তাই আমি মনে করি তরুণদের একত্রিত থাকা, একসাথে কাজ করা এবং সাধারণ ভিত্তিগুলি খুঁজে বের করা প্রয়োজন, যেখানে আমরা বেড়ে উঠতে পারি এবং বিশ্বে শান্তি আনতে সাহায্য করতে পারি। মঙ্গলবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব যুব শান্তি সম্মেলন। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজন। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।